26শে নভেম্বর 2008 রাত 8টা 8:30 হবে। অন্যান্য দিনের মতো বছর 40-এর ভারত তামরে তাজ হোটেলে ডিউটির জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে হোটেলের দিকে রওনা দিয়েছিলেন। তিনি কোলাবার বাদওয়ার পার্কের কাছে আসতেই দেখেন একটা বোট থেকে 8 জন 20-25 বছরের ছেলে নেমে ঘাটের দিকে আসছে, আর 2 জন ছেলে ওই বোটে করে ফিরে যাচ্ছে। ভারত তামরে ছেলেগুলোকে জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে আসছো, এখানেই বা কি করছো? ওই 8 জন ছেলের মধ্যে একটা 20-22 বছরের ছেলে বেশ ঝাঁঝিয়ে ওঠে এবং তামরেকে প্রায় চিৎকার করে বলে, আমরা ছাত্র, আর বেশি কথা বাড়াস না, যা নিজের কাজ কর। ভারত তামরে কেন, সারা ভারতের কেউই তখন অবধি বুঝতে পারেনি এই 20-22 বছরের ছেলেগুলোর মনের মধ্যে জ্বলতে থাকা হিংসার আগুন কিছুক্ষণের মধ্যেই পুরো মুম্বাই শহরটাকে পুড়িয়ে ছারখার করে দিতে চলেছে। আগামী 60 ঘন্টা মুম্বাই ঘিরে চলেছিল দক্ষ যজ্ঞ, আর এই দক্ষ যজ্ঞের নাম 26/11 মুম্বাই টেরর অ্যাটাক। 175 জন নিরীহ নির্দোষ মানুষ প্রাণ হারিয়েছিলেন এই মুম্বাই হামলায়। 300 জনেরও বেশি মানুষ গুরুতর ঘায়েল হয়েছিলেন। ছত্রপতি শিবাজি রেল স্টেশন থেকে শুরু করে ভারতের গর্ব তাজমহল হোটেল, নারিমান হাউস থেকে লিওপোল্ড ক্যাফে, ওবেরাই ট্রাইডেন্ট থেকে কামা হসপিটাল, চারদিকে শুধুই সাধারণ মানুষের ভয়ার্ত চিৎকারে কেঁপে উঠেছিল গোটা মুম্বাই। আজ 17 বছর পরেও আতঙ্কের সেই রাত মুম্বাইবাসীর কাছে একটা বিরাট দুঃস্বপ্ন। নমস্কার, আমি সুজয় নীল, আর আজ কোন ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সেটা বুঝে গেছেন আপনারা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আপনাদের 26/11 হামলার পুরো ঘটনাটা বিস্তারে বলবো। সম্প্রতি 22শে এপ্রিল কাশ্মীরের বুকে 30 জন পর্যটককে নৃশংসতার সঙ্গে গুলি করে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। আর এবার তারা শুধু হত্যাই করেনি, জঙ্গিরা রীতিমতো আইডি কার্ড দেখে বেছে বেছে হিন্দু ধর্মের মানুষদেরই নিধন করেছে। আর তাদের বাঁচাতে গিয়ে একজন মুসলিম ঘোড়া চালকও মারা গিয়েছেন, যা আজ অবধি কাশ্মীরের বুকে হওয়া সব থেকে নিন্দনীয় হামলা। এই নাটকীয় লীলা ঠিক 15 দিনের মাথায় মধ্যরাতে পাকিস্তানের 9খানা জঙ্গি ঘাঁটিকে মিসাইল দিয়ে গুঁড়িয়ে ভারতবর্ষ দেখিয়ে দিল পাকিস্তানকে বাবা বাবাই হয়। এই অপারেশনের নাম রাখা হয়েছিল অপারেশন সিন্দুর। আর এই অপারেশন সিন্দুরের সাফল্যের সঙ্গে সঙ্গে আজীবনের জন্য গোটা ভারতবর্ষের হৃদয়ে জুড়ে গেল দুটো নাম, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বিয়োমিকা সিং। আমি মন থেকে প্রয়াত সমস্ত নির্দোষ ভাই বোনেদের এবং শহীদ হওয়া জওয়ানদের মৃত্যুর বিচার কামনা করি এবং তাদের আত্মার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এই লোকটাকে ভালো করে চিনে রাখুন, নাম দাউদ সৈয়দ গিলানি। এর একটা চোখ নীল এবং একটা চোখ ডার্ক ব্রাউন, এটাকে বলে হেটারোক্রোমিয়া ইরিডাম। দাউদ সৈয়দের বাবা পাকিস্তানি ছিলেন এবং মা ছিলেন ইউএস এর বাসিন্দা। গিলানির জন্ম পাকিস্তানে, সে 7 বছর বয়স অবধি পাকিস্তানি ছিল। এরপর সে ফিলাডেলফিয়ায় চলে যায় নিজের মায়ের সঙ্গে। বয়স খানিক বাড়তেই গিলানি ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে। তার সাথে পাকিস্তানের কিছু মানুষের যোগাযোগ ছিল, সেই সূত্রেই সে পাকিস্তান থেকে ইউএসএ তে ড্রাগ পাচার করত। এই ড্রাগ পাচার করার কেসে আমেরিকান পুলিশ তাকে বেশ কয়েকবার অ্যারেস্টও করে, কিন্তু কোনো না কোনো ভাবে সে ছাড়া পেয়ে যেত প্রতিবারই। সালটা 2001। ড্রাগ পাচার সূত্রেই গিলানি লস্করে তৈয়বার অন্যতম গুরুত্বপূর্ণ লিডার হাফিজ সৈয়দের সংস্পর্শে চলে আসে। হাফিজ সৈয়দ সেই সময় ভারতে একটা বড়সড় অ্যাটাক প্ল্যান করছিল। গিলানির সঙ্গে আলাপ হওয়ার পর সৈয়দ হাফিজ একটা সুন্দর প্ল্যান ছকে ফেলে। হাফিজ 2002 সালে পাকিস্তানের মুরিদকেতে গিলানিকে ডেকে পাঠায়। গিলানি ওখানে পৌঁছলে শুরু হয় গিলানির ট্রেনিং। মুরিদকেতে কিছুদিন ট্রেনিং এর পর মুজাফফরাবাদে ফাইনাল ট্রেনিং হয় গিলানির। গিলানির ট্রেনিং কমপ্লিট হওয়ার পর তাকে লেটের ফরেন রিক্রুটমেন্ট উইং এ পাঠিয়ে দেওয়া হয়। এই উইং এর হেড ছিল সাজিদ মীর। এই লোকটা দাউদ সৈয়দ গিলানিকে আমেরিকা চলে যেতে বলে আর নিজের নাম পাল্টে ফেলতে বলে। গিলানি আমেরিকায় ফিরে এসে নিজের নাম বদলে ফেলে। এরপর দাউদ সৈয়দ গিলানি হয়ে যান ডেভিড হেডলি। আগেই বলেছিলাম গিলানির মা আমেরিকার বাসিন্দা ছিলেন এবং তার টাইটেলে ছিল হেডলি, তাই নাম চেঞ্জ করতে বিশেষ অসুবিধা হয়নি। একদিকে এই সব চলছিল, আর অপরদিকে হাফিজ সৈয়দের নেতৃত্বে পাকিস্তানের লেট গ্রুপ জয়েন করার জন্য 20 থেকে 25 বছরের ছেলেদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল। সালটা 2005। মাত্র 1.5 লক্ষ টাকার বিনিময়ে আজমল আমির কাসাব নামের একটা ছেলেকে তার বাবা লস্করে তৈয়বাতে যোগদান করতে বলে। এরকম আরো 32 জন ছেলের ব্রেন ওয়াশ করা হয়। এই ছেলেগুলোর মধ্যে কিছু কমন ফ্যাক্টর ছিল, এরা সবাই অশিক্ষিত, গরিব এবং কোনো না কোনো ভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিল। এরপর শুরু হয় এদের ট্রেনিং। আজমল কাসাব সহ 32 জনের পুরো গ্রুপটাকে ট্রেনিং দেওয়া শুরু হয়। এদের ট্রেনিং এর 3টে স্টেজ হয়। প্রথম স্টেজের নাম দৌড়ায়ে সোফা। এখানে এই ছেলেগুলোকে শেখানো হয় ইসলাম ধর্ম সংকটে রয়েছে,
এবং এই ধর্মকে রক্ষা করতে হবে। এর সাথে সকালে ওঠা, পিটি করা, এইসব ছোটখাটো ব্যাপার তো থাকতোই। 32 জনের এই গ্রুপটিকে ট্রেনিং দিয়েছিল ফাওয়াদুল্লাহ এবং মুফতি। ট্রেনিং এর প্রথম ফেজ থেকে যারা সিলেক্ট হয় তারা চলে যায় সেকেন্ড ফেজে ট্রেনিং করতে। আর তার আগে এদের সামনে বক্তৃতা দেন জাকিউর রহমান লাকবি, লস্কর তৈবার আর এক কুখ্যাত লিডার। ট্রেনিং এর সেকেন্ড ফেজের নাম দৌড়াই আম্মা। পাকিস্তানের মানসেরা অঞ্চলের পাহাড়ে এই ট্রেনিং হয়। এখানে শেখানো হয় কিভাবে ম্যাপ রিডিং করতে হয়, স্যাটেলাইট ফোন কিভাবে ব্যবহার করতে হয়, নানান ধরনের বন্দুক চালানো এবং সেগুলোকে অ্যাসেম্বল করা, নানান ধরনের ডিটোনেটর, বোম বারুদ ব্যবহার, বিভিন্ন ধরনের কোড কিভাবে ডিকোড করতে হয়, ফার্স্ট এড কিভাবে করতে হয়, এই সমস্ত কিছু শেখানো হয় এইখানে। ট্রেনিং এর দ্বিতীয় ফেজ শেষ হওয়ার পর 1 সপ্তাহের ছুটি দেওয়া হয় সবাইকে। এরপর আসে তৃতীয় ফেজ। সেকেন্ড ফেজে যারা সিলেক্ট হয়েছিল তাদের ওকারা নামক একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এদের নিয়ে যাওয়া হয় মুজাফফরাবাদের চেহেলবন্দি হিলসে। সেখানে দেওয়া হয় ফাইনাল ট্রেনিং। ট্রেনিং এর এই থার্ড ফেজের নাম দৌড়ায়ে খাসা। এখানে শেখানো হয় হ্যান্ড টু হ্যান্ড ফাইট। 60 ঘন্টা কিছু না খেয়ে পাহাড়ে চড়া, ঘন্টার পর ঘন্টা নন স্টপ ফায়ার করার ট্রেনিংও দেওয়া হয় এখানে। আর এই পুরো ট্রেনিংটা হতো জাকিউর রহমান লাকবি এবং হাফিজ সৈয়দের নজরদারিতে। এরপর আরো একটা ফাইনাল স্টেজ আছে, এর নাম হলো দৌড়াই রিবাত। এখানে শেখানো হয় কেউ যদি তোমায় ফলো করে তাহলে কি করতে হবে, কোঅর্ডিনেট যদি না মেলে তাহলে কি করতে হবে, মিশন সফল না হলে কি করণীয়, এই সমস্ত কিছু। 32 জনের মধ্যে 10 জনেই পুরো ট্রেনিং ফেজটা কমপ্লিট করে। আর এর সাথে সাথেই এদেরকে মুম্বাই হামলার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই 10 জনের নাম ইসমাইল খান ওরফে আবু ইসমাইল, মোহাম্মদ আমির আজমল কাসাব, ইমরান বাবর, ফাওয়াদুল্লাহ, আবু উমর, আবু আলী, নাজির আহমেদ, শাকিব, হাফিজ আরসাদ আর আবু সাইয়াব। ট্রেনিং তো কমপ্লিট, এবার তারা নেমে পড়ে অ্যাকশনে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প আছে। ভিডিওর শুরুতে ডেভিড হেডলির কথা বলেছিলাম, মনে আছে? এই ডেভিড হেডলি ভারতে আসে। তার কাছে রয়েছে আমেরিকান পাসপোর্ট এবং বিদেশিদের মতো চেহারা তার। সন্দেহের কোনো অবকাশই থাকে না। সে ইন্ডিয়া আসে টুরিস্ট হিসেবে এবং হোটেল তাজমহল, সিএসটি স্টেশন, নারিমান হাউস, ওবেরয় ট্রাইডেন্ট, লিওপোল্ড ক্যাফের মতো সমস্ত জায়গার ছবি, ম্যাপ এবং সমস্ত সিকিউরিটি ডিটেলস সমস্তটা পাকিস্তানে পাচার করে দেয়। আর এই ডেভিড হেডলির কারণেই পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসবাদীরা মুম্বাইয়ের স্বচ্ছ একটা ব্লুপ্রিন্ট হাতে পেয়ে গেছিল। 21শে নভেম্বর 2008 জাকিউর রহমান লাকবি আসেন এই 10 জন ট্রেন্ড মিলিটারির সঙ্গে দেখা করতে। সেই দিনই তিনি ঘোষণা করেছিলেন আগামী 26শে নভেম্বর মুম্বাইতে দিওয়ালি পালন করবে 10 জন পাকিস্তানি মিলিটেন্ট। এরপর ওই 10 জন মিলিটেন্ট কিছু ক্যাশ দেওয়া হয়, শুকনো খাবার এবং নকল আইডেন্টিটি কার্ড দেওয়া হয়। লাকবির তরফ থেকে সাফ ইনস্ট্রাকশন ছিল, কে মুসলিম কে হিন্দু দেখার দরকার নেই, প্রচুর মানুষকে মারতে হবে, এটাই হলো আসল কথা। তবে হোটেলে গিয়ে যারা মুসলিম তাদেরকে ছেড়ে বাকিদের মারার কথা বলা হয়। ইংরেজদের বেশি করে মারতে বলা হয়। এতে বিশ্বের মানুষের কাছে একটা বার্তা যাবে, তারা ভাববে ইন্ডিয়া ঘুরতে যাওয়ার জন্য একটা আনসেফ দেশ। 22শে নভেম্বর 2008 ঘড়িতে তখন সকাল 7টা। একটা ছোট্ট কাঠের বোটে এই 10 জন মিলিটারিকে চাপিয়ে ভারতের উদ্দেশ্যে পাঠানো হয়। প্রায় 1.5 ঘন্টা পর ওই ছোট্ট বোটটি পৌঁছয় একটা বড় বোটের কাছে। ওই 10 জন ছোট বোটটি ছেড়ে বড় বোটটিতে উঠে আসে। এই বড় বোটটার নাম ছিল আল হুসেইনি। এবার মজার ব্যাপার হলো এই আল হুসেইনি বোটের ব্যাপারে ইউএস কিছু সন্দেহ করে এবং ইন্ডিয়াকে সতর্ক করার জন্য আল হুসেইনির কোঅর্ডিনেটও পাঠিয়ে দেয় তারা। ইউএস ইন্টেলিজেন্সের বক্তব্য ছিল ইন্টারন্যাশনাল ওয়াটারে আল হুসেইনের উপস্থিতি বেশ সন্দেহজনক, কিন্তু এরপরেও ইন্ডিয়ার তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় না। সারাদিন এই শিপে যাত্রা করার পর 23 তারিখ দুপুর 12টা নাগাদ এই 10 জন মিলিটেন্ট একটা ভারতীয় বোট দেখতে পায়। এই বোটটার নাম ছিল কুবের। মিলিটারিরা সাহায্য চাওয়ার বাহানায় কুবের নামক বোটটিকে কাছে রাখে এবং সেটা দখল করে নেয়। কুবেরে 4 জন ছিলেন। এরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছিলেন। কুবের বোটের 3 জনকে মেরে ফেলে মিলিটারিরা, আর ওই বোটের মালিক অমরচাঁদকে বেঁধে ফেলে। তারপর ওরা এগোতে থাকে। 26শে নভেম্বর 2008 সন্ধে হতে শুরু করেছে। মুম্বাইয়ের উঁচু উঁচু ইমারত বোট থেকেই দেখতে পাচ্ছিল কাসাবরা। তারা এবার অমরচাঁদকে মেরে ফেলে। তাদের ভয় ছিল অমরচাঁদ যদি চিৎকার চেঁচামেচি করে তাহলে কোস্টগার্ড চলে আসার সম্ভাবনা রয়েছে। এরপর কুবের বোটে আমারের বডিটা রেখে তারা একটা স্পিড বোট দখল করে নেয়। এই স্পিড বোটটার মডেল নাম্বার ছিল E40JMHL আর সিরিয়াল নাম্বার 10200015। এই স্পিড বোটে করেই কোলাবার কাছে বাদওয়ার পার্কে নামে 8 জন মিলিটেন্ট, আর বাকি 2 জন ওই বোটে করেই ওবেরয় হোটেলের দিকে রওনা দেয়।
রাত 9টা হবে। আবু ইসমাইল এবং কাসাব একটা ট্যাক্সি ধরে। আবু ইসমাইল সামনের সিটে বসেছিল আর পিছনের সিটে বসেছিল কাসাব। আবু ইসমাইল ড্রাইভারের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় কাসাব চালকের সিটের নিচে একটা বোম ফিট করে দিয়েছিল। এরপর তারা দুজন ট্যাক্সি থেকে নেমে যায় এবং ছত্রপতি শিবাজি রেল স্টেশনে ঢুকে পড়ে। মতো গুলি চালাতে হাসতে থাকে কাসাব আর ইসমাইল হ্যান্ড ছুটতে থাকে। রাত 9:30 থেকে 10:45 মধ্যে AK-47 7টা ম্যাগাজিন খালি করে দিয়েছিল কাসাব। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে 58 জন নিরাপরাধ মানুষ মারা গিয়েছিলেন। স্টেশনে এই সময় ডিউটিতে ছিলেন বিষ্ণু দত্তারাম। তিনি ক্রমাগত মাইকে অ্যানাউন্স করতে থাকেন, যারা স্টেশনে আছেন তারা সাবধানে থাকুন এবং স্টেশন ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকুন। 10:45 মধ্যে ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন ছত্রপতি শিবাজি রেল স্টেশন চত্বর পুরো ফাঁকা হয়ে গেছিল। চারদিকে তখন শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশের স্তূপ আর রক্তের দাগ। মুম্বাইয়ের সমস্ত কন্ট্রোল তখন 10 জন যুবকের হাতে, যাদের বয়স 20 থেকে 22-এর মধ্যে। মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ততক্ষণে খবর পৌঁছে গেছে। প্রথম কয়েক ঘন্টা মুম্বাই পুলিশ ভেবেছিল এটা কোনো গ্যাপার, কিন্তু যখন তারা বুঝলো এটা আসলে কোনো গ্যাপার নয়, প্ল্যান্ড টেররিস্ট অ্যাটাক, সেই সময় নড়ে চড়ে বসে মুম্বাই পুলিশ। এটিএস চিফ হেমন্ত কারকারে তখন নিজের বাড়িতে খেতে বসেছিলেন আর ঠিক সেই সময় বাড়ির নাম্বারে একটা ফোন আসে আর সঙ্গে সঙ্গে খাবার টেবিল ছেড়ে বেরিয়ে পড়েন হেমন্ত কারকারে। তাদের কাছে খবর ছিল দুজন কম বয়সী ছেলে সিএসটি স্টেশনে ভবলীলা সাঙ্গ করে কামা হসপিটালের দিকে রওনা দিয়েছে। কামা হসপিটালে অ্যাটাক প্ল্যান এদের ছিল না, তাই হসপিটালের নকশাও ছিল না। এদিকে কামা হসপিটালের স্টাফরা সমস্ত লাইট নিভিয়ে দিয়েছিল এবং সমস্ত দরজা ভিতর থেকে লক করে দিয়েছিল। কাসাব এবং ইসমাইল পাগলের মতো ফাইট করতে থাকে হাসপাতালে ঢুকে, কিন্তু সেখানে কাউকে না পেয়ে তারা বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে একটা সাদা রঙের টয়োটা কোয়ালিস গাড়ি চড়ে হেমন্ত কারকারে বেরিয়ে পড়েন। গাড়িটা চালাচ্ছিলেন বিজয় সালাস্কার, তার পাশে বসেছিলেন অশোক কামটে। হেমন্ত কারকারে ছিলেন পিছনের সিটে, যেখানে আরো 4 জন পুলিশ কনস্টেবল বসেছিলেন। পুলিশের গাড়ি কামা হসপিটালের সামনে পৌঁছতেই পিছনে একটা গাছের আড়াল থেকে বেরিয়ে আসে কাসাব এবং ইসমাইল। নন স্টপ ফাইট করতে থাকে। হেমন্ত এবং বিজয় কিছু বোঝার আগেই তাদের গায়ে গুলি লাগে এবং তারা শহীদ হয়ে যান। কিন্তু শহীদ হওয়ার আগে হেমন্ত কারকারেও বেশ কয়েক রাউন্ড গুলি চালান এবং সেই গুলি কাসাবের হাতে লাগে। AK-47 দুটো ম্যাগাজিন যতক্ষণ না শেষ হয়েছিল ততক্ষণ নন স্টপ ফাইট করেছিল কাসাব। কাসাব এবং ইসমাইল একটা গাড়ি খুঁজছিল, কিন্তু কিছুতেই সেটা পাচ্ছিল না তারা, কারণ তাদের নেক্সট টার্গেট ছিল মালাবার হিলস। এরা তখন পুলিশেরই কোয়ালিস গাড়িটা দখল করে নেয়। কাসাব এবং ইসমাইল ভেবেছিল গাড়িতে যারা ছিল সবাই মারা গেছে, কিন্তু তখনও দুজন বেঁচে ছিলেন। এরা দুজন হলেন অরুণ যাদব এবং যোগেশ পাটিল। দুজনেরই গুলি লেগেছিল। যোগেশ অজ্ঞান হয়ে গেছিলেন কিন্তু বেঁচে ছিলেন, আর অরুণ যাদবের জ্ঞান তো ছিল কিন্তু নড়াচড়া করার ক্ষমতা ছিল না। এই সময় যোগেশ পাটিলের ফোন বেজে ওঠে। কাসাবের কানে ফোনের আওয়াজ যেতেই যোগেশ পাটিলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় কাসাব। মৃত্যু হয় যোগেশ পাটিলের। অরুণ যাদব চুপচাপ পড়ে থাকেন। চলন্ত গাড়ি থেকেই কাসাব মাঝে মাঝে গুলি চালিয়ে যাচ্ছিল রাস্তায়। এই সময় উল্টো দিক থেকে একটা সাদা রঙের স্কডা গাড়িকে আসতে দেখে কাসাব এবং ইসমাইল। গাড়ির নাম্বার MH02JP1276। এই গাড়িতে ছিলেন সামিত বিজয় এবং তার স্ত্রী মেঘা। কাসাবরা বন্দুক দেখিয়ে তাদের গাড়িটা দাঁড় করায় এবং স্কডা গাড়িটা নিয়ে মালাবারের দিকে যাত্রা শুরু করে। তাড়াহুড়োই বিজয় এবং মেঘাকে তারা ছেড়ে দেয়। স্কডা গাড়িটা চলে যেতেই কোয়ালিশে থাকা অরুণ যাদব কন্ট্রোল রুমে ফোন করেন এবং কাসাব ও ইসমাইলের লোকেশন বলে দেন। মুম্বাই পুলিশ পুরো মালাবার হিলস ঘিরে ফেলে। চারদিকে মজবুত ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। কাসাব এবং ইসমাইল ব্যারিকেডের সামনে পৌঁছতেই বুঝতে পারে এখান থেকে বেরোনো পসিবল নয়। স্কোডা গাড়িটা এরপর ইউটার্ন করার সময় পুলিশ গুলি চালায়। গাড়ি থেমে যায়। পুলিশ ভেবেছিল দুজনেই মারা গেছে। তারা গাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু গাড়ির দরজা খুলতেই দেখা যায় কাসাব বেঁচে রয়েছে। সে গুলি চালাতে উদ্যত হলে তার বন্দুক ধরে ফেলে তুকারাম ওম্বলে। এই ধস্তাধস্তিতে লেগে যায় তুকারাম সাহেবের। তুকারাম ওম্বলেও শহীদ হয়ে যান। এরপর কাসাব এবং ইসমাইলকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসমাইলের মৃত্যু হয়, কিন্তু প্রাণে বেঁচে যায় আজমল কাসাব। মুম্বাইতে ততক্ষণে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। সময় তখন 10টা কিংবা তার আশেপাশে হবে। শোয়েব এবং নাজির ট্যাক্সি নিয়ে রওনা দিয়েছিল লিওপোল্ড ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফেতে নামার আগে এরা ওই ট্যাক্সিতে বোম ফিট করে দেয়। রাত 10:30 নাগাদ মাঝগাঁও এরিয়াতে ওই ট্যাক্সিটি ব্লাস্ট হয়ে যায়। ট্যাক্সিতে থাকা ড্রাইভার ফুলচাঁদ এবং 2 প্যাসেঞ্জারেরও মৃত্যু হয় এই দুর্ঘটনায়। প্যাসেঞ্জার সিটে সেই সময় ছিলেন জারিনা শামসুদ্দিন শেখ এবং তার মেয়ে রিমা মোহাম্মদ রাইবুল শেখও।
মৃত্যুর পর কবর দেওয়ার জন্য সামান্য শরীরের অংশটুকু পাওয়া যায়নি এদের। যাগে লিওপোল্ড ক্যাফে 1871 সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী ক্যাফে। এই ক্যাফেতে বহু বিদেশিরা নৈশভোজে আসেন। সবে রাতের পার্টি জমতে শুরু করেছে। লিওপোল্ড ক্যাফের রং চড়তে শুরু করেছে। এমন সময় শোয়েব এবং নাজির ক্যাফেতে ঢোকে এবং চালাতে শুরু করে। লিওপোল্ড ক্যাফেতে 11 জনের মৃত্যু হয় আর 28 জন গুরুতরভাবে জখম হন। নাজির এবং শোয়েব এরপর তাজ হোটেলে পৌঁছয়। হাফিজ এবং জাভেদও ওই একই সময়ে ট্যাক্সি করে তাজ হোটেলে পৌঁছয়। মেন গেট দিয়ে লবিতে পৌঁছেই চালানো শুরু করে তারা। এই সময় গৌতম আদানি তাজমহল হোটেলে উপস্থিত ছিলেন। তিনিও একটা মিটিং শেষ করে লবির দিকে আসছিলেন, কিন্তু ঠিক সেই সময় তার সঙ্গীরা জানায় যে একটা সেকেন্ড রাউন্ড হবে মিটিং এর। তাই তিনি লবির দিকে না গিয়ে আবারও মিটিং রুমের দিকে হেঁটে যেতে থাকেন। কিন্তু তাজ হোটেলের চারদিকে ততক্ষণে শোরগোল পড়ে গেছে। গৌতম আদানির পার্সোনাল সিকিউরিটি গার্ডরা সেই সময় গৌতম আদানিকে নিয়ে কিচেনে চলে যান এবং তারপর সেখান থেকে বেসমেন্ট দিয়ে তাকে হোটেলের বাইরে বের করে দেন। এবার মোট 4 জন মিলে তাজ হোটেল কবজা করে নেয়। অপরদিকে ইমরান বাবর এবং নাসির পায়ে হেঁটে পৌঁছে যায় নারিমান হাউসে। নারিমান হাউসে এসে তারা কাউকে মারেনি। এই সময় এদের একমাত্র টার্গেট ছিল নারিমান হাউসের কাউকে বন্দি বানিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে নেগোশিয়েট করা। ওই নারিমান হাউসে ইসরায়েলের প্রেস্ট, তার স্ত্রী রেবেকা এবং সন্তান মোজের সঙ্গে বাস করতেন। তাদের 2 জন কর্মচারীও ছিল, কাজী জাকির হোসেন এবং সান্দ্রা। এরা কেউই সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বাবর এবং নাসির দুজনেই ইসরায়েল এম্বাসির সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরা দুজন ভীষণ রেগে যায় এবং নারিমান হাউসে 9 জনকে এরা হত্যা করে দেয়। এবার অপরদিকে যে 2 জন বোটে করে ওবেরাই হোটেলের দিকে যাত্রা করেছিল, আব্দুল রহমান এবং ফাওয়াদুল্লাহ, তারা ওবেরাই হোটেলে পৌঁছয়। সেখানে তারা রেস্টুরেন্টের দিকে যায়। সেখানে 2 জন কর্মচারী তখন কাজ করছিলেন, জর্ডান এবং প্রদীপ। এই 2 জনকে আব্দুল এবং ফাওয়াদুল্লাহ ধরে ফেলে। জর্ডানকে আব্দুল ইনস্ট্রাকশন দেয় রেস্টুরেন্টে যত অ্যালকোহল আছে তা পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে দিতে। জর্ডান সেটাই করে। এরপর সে জর্ডানকে বলে আগুন লাগিয়ে দিতে এবং সেই মুহূর্তে জর্ডান প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তার হাত কাঁপতে শুরু করে। এটা দেখে আব্দুল এবং ফাওয়াদুল্লাহ রেগে যায় এবং তাকে গুলি করে দেয়। এরপর প্রদীপকে তারা সেম ইনস্ট্রাকশন দিলে প্রদীপ তাই করে। এরপর 2 মিনিট প্রদীপকে জিজ্ঞেস করে হোটেলে ভিআইপিরা কোথায় রয়েছে। প্রদীপ তাদের লিফটের দিকে নিয়ে যায়। লিফট খুললে প্রদীপ তড়িঘড়ি লিফটে ঢুকে যায় এবং লিফটের দরজা বন্ধ করে দেয়। আব্দুল এবং ফাওয়াদুল্লাহ রাগের চোটে লিফট লক্ষ্য করেই গুলি চালাতে থাকে। ওই সময় ওবেরাইতে থাকা 35 জন মানুষকে হত্যা করে দেয় এই মেয়েরা। তাহলে এবার কি দাঁড়ালো? ইসমাইল মারা গেছিল, কাসাব পুলিশের হাতে ধরা পড়ে গেছিল, ইমরান বাবর এবং নাদির ছিল নারিমান হাউসে, নাজির, হাফিজ, শোয়েব এবং জাভেদ তাজ হোটেলে ছিল, আর আব্দুল এবং ফাওয়াদুল্লাহ ছিল ওবেরয়তে। মাত্র 10 জন পাকিস্তানি মিলিটেন্ট কন্ট্রোল করছিল গোটা মুম্বাই। মুম্বাই পুলিশের দ্বারা এই হামলা ঠেকানো সম্ভব ছিল না। তাই এবার মহারাষ্ট্রের গভর্নমেন্ট যোগাযোগ করলো দিল্লিতে। অ্যাকশনে নামলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং মার্কোস। এত বড়সড় অ্যাটাক হওয়ার 2-3 ঘন্টার মধ্যে এনএসজির পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখানে সেটা হয়নি। ভিডিও শুরুতেই বলেছি, মুম্বাই পুলিশ ভেবেছিল এটা কোনো এটা যে একটা জঙ্গি হামলা, এটুকু বুঝতেই 3 ঘন্টা সময় চলে গেছিল। তারপর দিল্লির সঙ্গে যোগাযোগ করা হয়। এনএসজি কমান্ডোরা সবসময় তৈরি থাকে যে কোনো মিশনের জন্য। 360 জন এনএসজি কমান্ডো রেডি থাকা সত্ত্বেও সঙ্গে সঙ্গে তাদের মুম্বাই পাঠানো গেল না, কারণ যে এয়ারক্রাফটে করে তাদের আসার কথা সেই এয়ারক্রাফটটি ছিল চণ্ডীগড়ে। এরপর কেটে যায় আরও 1 ঘন্টা। এরপর পালাম এয়ারপোর্ট থেকে একটা এয়ারক্রাফট আনানো হয়। তবে এই এয়ারক্রাফটে ছিল সাইজে ছোট, মাত্র 120 জনকে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি ছিল এই এয়ারক্রাফটে। তাই সই 120 জনকেই পাঠানো হোক। এরপর ওই এয়ারক্রাফটটি রেডি করতেই চলে যায় আরো 2.5 ঘন্টা। জেনাতানোর প্রকারে এয়ারক্রাফট রেডি হলেও মুম্বাই আসতে সময় লেগে গেল 3 ঘন্টা। মুম্বাইতে শুরু হওয়ার প্রায় 8 ঘন্টা পর এনএসজি মুম্বাইয়ের মাটিতে ল্যান্ড করেছিল। এরপর চলেছিল টানা 60 ঘন্টার গুলি। এই অপারেশনের নাম রাখা হয়েছিল ব্ল্যাক টর্নেডো। মাত্র 8 জনকে নাস্তানাবুদ করতে ইন্ডিয়ান আর্মির বেস্ট অফিসারদের এতটা সময় কেন লাগলো, এটাই ভাবছেন তো? এর প্রধান কারণ হলো নিউজ মিডিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত নিউজ মিডিয়া নন স্টপ কভারেজ দেখিয়ে যাচ্ছিল এই অপারেশনের। আর এই লাইভ কভারেজ পাকিস্তানে বসে দেখছিলেন জাকিউর রহমান লাকবি এবং ফোনে কন্টিনিউ ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিলেন। কোন দিক থেকে এনএসজি ঢুকছে, কিভাবে ঢুকছে, কোথায়কার পজিশন, সমস্তটা বাইরে থেকে মনিটর করছিল লাকবি এবং ভিতরে থাকা
দের মেসেজ পাস করছিল। তবুও ভারতীয় জওয়ানদের বুদ্ধি, সাহস এবং শক্তি প্রদর্শনের কাছে শেষমেশ মাথা নত করতে হয় মিলিটারিদের। 28 নভেম্বর 2008 ওবেরয়ে থাকা মিলিটারি ভবলীলা সাঙ্গ করে ওবেরয় হোটেলকে প্রথমে সেফ জোনে পাঠায় এনএসজি। এরপর 28 নভেম্বর রাত 8:30 নাগাদ নারিমান হাউসের কন্ট্রোল নেয় এনএসজি। আর সবশেষে 29 নভেম্বর সকাল 9টায় তাজ হোটেলকেও সুরক্ষিত করে এনএসজি। এই রেস্কিউ মিশন চলাকালীন মিলিটারিদের সঙ্গে এই লড়াইতে এনএসজি কমান্ডো সন্দীপ উন্নকৃষ্ণন সহ রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মরত রাহুল সিন্দেও শহীদ হয়ে যান। 29 নভেম্বর 2008 নতুন সূর্য উদয় হয়। 60 ঘন্টা টানা চলার পর সবকিছু শান্ত হয়। তবে পাকিস্তান এরপরেও বহুবার হামলা করেছে এবং ইন্ডিয়ান আর্মি প্রত্যেকবারই তার যোগ্য জবাব দিয়েছে। কিন্তু এইভাবে কতদিন একটা দেশের কিছু অমানুষ দিনের পর দিন অকারণে আমার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, আর আমরা সেটা লাইভ কভারেজ দেখতে থাকবো টিভিতে। প্রশাসনের উচিত কড়া হাতে এর ব্যবস্থা নেওয়া, নইলে এমন একটা দিন আসবে যেদিন হয়তো সারা পৃথিবীতে অশান্তি বিশৃঙ্খলা বিরাজ করবে আর চারদিকে বয়ে যাবে শুধুই নদী। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু কেউ বারবার পরিস্থিতির সৃষ্টি করলে তাকে কি চিরতরে দমানো উচিত নয়? বিগত বেশ কয়েক বছরে আমরা দেখেছি ভারত সরকার জঙ্গি দমনে যথেষ্ট শক্তি প্রদর্শন করেছে। সম্প্রতি অপারেশন সিন্দুর হলো তার অন্যতম নিদর্শন। আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা আমাদের জন্য প্রাণের ঝুঁকি নেন, আমাদের সুরক্ষার জন্য দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকেন কিংবা এইরকম এক হলে ঝাঁপিয়ে পড়েন, তাদের জন্য প্রার্থনা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।